নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এবং এই সময় মানেই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সময়। বিশেষ করে এই অনুষ্ঠান যেখানে বিভিন্ন রকম জটিল রোগ, যে জটিল রোগগুলো নিয়ে মানুষ জেরবার তার জীবনযাপনের ক্ষেত্রে, সেই সমস্ত জটিল রোগের জন্য তারা চিকিৎসা করাচ্ছেন বিভিন্ন প্যাথি, যাতে দ্রুততার সঙ্গে তারা সুস্থতার পথে হাঁটতে পারেন। অবশ্যই পেনকিলার, তার সঙ্গে স্টেরয়েড তাদের জীবন সঙ্গী হয়ে গিয়েছে, কিন্তু সুস্থতার জায়গাটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু প্রমাণ করেছে যে আয়ুর্বেদ চিকিৎসা যেখানে প্রপার ওয়েতে একটা রোগের মূলে গিয়ে সেটির প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু মানুষ নির্মূল হতে পারে সেই রোগ থেকে। এবং এনবিপির হাত ধরে বহু মানুষ আজকে সুস্থ হয়েছেন, হচ্ছেন, আগামী দিনেও হবেন। এবং সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেও মানুষ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হাত ধরে থাকেন। প্রত্যেকটি সময় অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা এগোই ঠিকই, সব বিষয়ের ওপরেই প্রশ্ন থাকে আপনাদের তরফ থেকে করা। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস মেলাইটাস অ্যাকচুয়ালি কী, এবং এই রোগটির উৎপত্তি, রোগটির উপসর্গ এবং রোগটি থেকে বেরিয়ে আসার রাস্তা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র এনবিপির হাত ধরে কীভাবে সম্ভব আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে অবশ্যই একেবারে অনলাইনে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর সমকৃতি ঘোষাল। ডক্টর এস ঘোষালকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। নমস্কার। আজকে মেনলি আপনি যেটা বললেন, এই যে আমাদের সুগার রোগ, যেটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলছি, সেটা আজকের দিনে দেখতে গেলে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে মানে আমরা এখন ধরতে পারি কি আমাদের ঘরে ঘরে এই রোগটা তার থাবা বসিয়েছে। এর বিভিন্ন কারণ রয়েছে। আমরা জানতাম কি আগেকার সময় বলা হতো কি ডায়াবেটিস একটা জেনেটিক রোগ, বাবা বা মায়ের থাকলে তার থেকে আসতে পারে সন্তানের মধ্যে, বা ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো থাকে তার থেকে আসতে পারে। তো এইটা তো একটা কারণ আছেই, তার সাথে এখনকার দিনে যেটা এক্সট্রা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্ক লোড, ওয়ার্ক প্রেশার, বা আমরা যে অ্যাংজাইটি টেনশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা সময় দিনের কাটাচ্ছি। রাত্রিবেলা প্রপারলি আমাদের ঘুম হচ্ছে না, অনেকের নাইট ডিউটি থাকে তার জন্য তার ঘুম ডিস্টার্ব হচ্ছে, আবার অনেকের এক্সট্রা ওয়ার্ক প্রেশারের জন্য তার চিন্তাভাবনা বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বাড়ছে। একটা ঘুমটা যে স্বাভাবিক সময় আসার কথা, মানুষ এটা বলছেন আমাদের কাছে এসে কি ডাক্তারবাবু আমরা হয়তো 11টার সময় বেডে চলে যাচ্ছি শুতে, কিন্তু আমাদের ঘুম আস্তে আস্তে 1টা, 1:30, 2টো বেজে যাচ্ছে, তাও সাউন্ড স্লিপ হচ্ছে না, অল্প আওয়াজ হলেই ঘুম ভেঙে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের সুগার রোগটাকে আরও বাড়িয়ে দিচ্ছে এখনকার দিনে, যেহেতু আমরা বেশি পাচ্ছি। তার মধ্যে এটা একটা মূল কারণ। এছাড়াও রয়েছে সুগার রোগ। আমরা অবশ্যই এই আলোচনাতেই আমরা থাকবো। এবং আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এই মুহূর্তে এনবিপি লাইভ অনুষ্ঠানে রয়েছেন, সরাসরি কথা বলতে আপনাদের সমস্যা নিয়ে। যারা ডায়াবেটিস রয়েছেন তারা, এছাড়া আরও অন্যান্য সমস্যা যারা ভুগছেন, ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে আপনারা ডক্টর ঘোষালের সঙ্গে কথা বলতে ফোন করতে পারেন। অবশ্যই কিন্তু তার উত্তর আপনারা পাবেন। আমরা আবারও বলছি, এই মুহূর্তে আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার অনুষ্ঠানে রয়েছি। আজকের বিষয়বস্তু ডায়াবেটিস মেলাইটাস, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস ঘোষাল। এবং উনি বলছেন, ডক্টর ঘোষাল যেটা আপনি বলছিলেন, আমরা আবার সেই কন্টিনিউশনে থাকব। হ্যাঁ, এই যে প্যানক্রিয়াসের যে সমস্যাটা আমি বললাম, কি প্যানক্রিয়াসের যে কোনো সমস্যা হলে, যেমন প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ক্যালসিফাইড প্যানক্রিয়াস হতে পারে, বা আমাদের যদি প্যানক্রিয়াসের যেখান থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হচ্ছে, আমরা জানি কি ইনসুলিনটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে সিক্রিয়েট হয়, এবং সেটা ব্লাডের মধ্যে গিয়ে ব্লাডে ইনসুলিনটা যখন মিশছে তখন ব্লাডের সুগারের লেভেলটা আমাদের একটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকছে। তখন যখন ইনসুলিনটা প্রপারলি সিক্রিয়েট হচ্ছে না ডিউ টু যে কোনো প্যানক্রিয়াসের সমস্যা, ক্যালসিফাইড প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটাইটিস বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কোনো প্রবলেম, তখন আমাদের সুগার লেভেলটা ব্লাডের মধ্যে বাড়তে থাকছে। এটা তো একটা কারণ হলো। এই কারণগুলো ছাড়া ধরুন যাদের এখন সুগার রোগ রয়েছে তারা তো সুগার রোগের উপসর্গগুলো জানেন না। কি সুগার হলে বারবার টয়লেটে যেতে হয়, বা রাত্রিবেলা টয়লেটের ফ্রিকোয়েন্সিটা বাড়ে,
বা অনেকের কি আছে, হাত পায়ের তলায় জ্বালা ভাব রয়েছে, হাত পায়ের তলায় ঝিনঝিন করে, হাঁটা চলা করতে অসুবিধে হয়। তো এই যে সমস্যাগুলো, এগুলো যারা সুগার পেশেন্ট আছেন তারা তো জানেনই, কিন্তু এরকম বহু মানুষ আছেন যাদের মধ্যে এই উপসর্গটা দেখা যাচ্ছে, কিন্তু তারা ট্রিটমেন্টের আন্ডারে আসছেন না, তারা এই ছোটো ছোটো জিনিসগুলোকে খেয়াল করছেন না। কারণ আয়ুর্বেদ বলে বা আমরা বলি কি, রোগকে প্রথম অবস্থাতেই তার চিকিৎসাটা করা ভালো। আমরা অল্প অল্প ব্যথা হচ্ছে, হাঁটুর ব্যথা, আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, হাঁটুর ব্যথা অল্প হচ্ছে, আমরা একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, দেখলাম হাঁটুর ব্যথা কমে যাচ্ছে, এই করে করে আমরা 2 বছর 3 বছর কাটিয়ে দিচ্ছি, ওতেই রোগটা বেড়ে যাচ্ছে। প্রথম অবস্থায় যদি রোগটাকে চিকিৎসা করা যায়, সেটাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এবং তার থেকে যে সমস্ত সেকেন্ডারি কমপ্লেনগুলো আসে, যেমন সুগারের যে সেকেন্ডারি কমপ্লেন আছে কি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে নার্ভগুলো নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড হাত পায়ের তলায় জ্বালা ভাব, ঝিনঝিন ভাব। এবং ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্টকে এরকমও আমরা দেখেছি যে যারা হাঁটতেও অসুবিধে হচ্ছে, ওয়াকার নিয়ে হাঁটছে। এছাড়া কি আছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখটারও অনেক সমস্যা চলে আসে, গ্লুকোমার প্রবলেম, বা আমাদের দেখতে অসুবিধা হয়, কর্নিয়ার যে প্রেশারটা রয়েছে তাতে একটু প্রবলেম চলে আসে। কিডনির সমস্যা সবথেকে বড় কথা, দীর্ঘদিন আমাদের শরীরে সুগারের প্রবলেম থাকলে, আজকালকার দিনে এই রোগটাও ভয়ঙ্করভাবে বেড়ে গেছে আমরা জানি, যেটাকে আমরা নর্মাল সিকেটি বলছি, মানে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা কিনা এই সুগার রোগ যাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে তাদের মধ্যে 60 থেকে 70% পেশেন্ট যদি আনকন্ট্রোল সুগারে ভোগেন, মানে সুগারের মেডিসিন খাওয়ার পরও তাদের সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে না, বা সুগার হলে যে সমস্ত নিয়মকানুন মেনে চলার কথা, মানে খাওয়া দাওয়া বা লাইফস্টাইল, সেটা মেনে চলেন না, তাদের ক্ষেত্রে তাদের কিডনির সমস্যা চলে আসছে, যেখান থেকে ভবিষ্যতে গিয়ে ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপার চলে আসে, যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলছি। এছাড়া কি আমাদের হার্টের সমস্যা আসতে পারে। আমরা জানি আমাদের হার্ট অ্যাটাক বা এমআই হলে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে, সেখানে একটা পেন হয়, কি বুকে ব্যথা হয়, আমরা বুঝতে পারি কি হ্যাঁ আমাদের হার্ট অ্যাটাক হতে পারে বা হচ্ছে, বা আমার কিছু হার্ট রিলেটেড প্রবলেম হচ্ছে। কিন্তু এই সুগার রোগ যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রয়েছে, বা হাই সুগার পেশেন্ট যারা ইনসুলিন নিয়ে বা ওষুধ খাওয়ার পরও যাদের সুগার লেভেল 200, 250, 300-র উপরে থাকছে, কন্ট্রোলের মধ্যে আসছে না, তাদের ক্ষেত্রে যখন এমআই হবে, মানে হার্টের কোনো সমস্যা হবে, কোনো পেন থাকবে না, তারা বুঝতেই পারবেন না কি আমার হার্টের কোনো সমস্যা রয়েছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো, এটা সুগার থাকলে আসতে পারে। এবং আয়ুর্বেদ মতে এই ধরনের রোগের চিকিৎসা একমাত্র কিন্তু আয়ুর্বেদই সম্ভব, এবং এটাকে গোড়া থেকে ঠিক করা সম্ভব। এবং এটাও মাথায় রাখতে হবে আমাদের, আমরা কিন্তু কেবলমাত্র সুগার রোগের ট্রিটমেন্ট করছি না, আমরা সুগারের সাইড বাই যে সমস্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম, কিডনি, নার্ভ, চোখ, প্রত্যেকটাকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করছি, এবং প্রত্যেকটাকে আমরা গার্ড দিচ্ছি। যে সমস্ত পেশেন্ট শুধু সুগার নিয়ে আমাদের কাছে আসছেন, কিন্তু তাদের এখনও হয়তো নার্ভ, কিডনি বা অন্য সমস্যাগুলো আসেনি, আমরা সেটা ভাবছি না কি তার কবে আসবে, তার ট্রিটমেন্ট করব। কিন্তু আমাদের মেডিসিনের মধ্যেই কিছু এমন হার্বস রয়েছে বা মেটাল রয়েছে, যেগুলো কিনা আগে থেকেই সেই জিনিসগুলোকে গার্ড করে দেবে, ভবিষ্যতে যাতে না আসে। এবং যাদের এসে গেছে তাদের ক্ষেত্রে আমরা সাইড বাই দুটো ট্রিটমেন্টই করি, সুগারের ট্রিটমেন্টও করছি, এবং আপনার পাশাপাশি আপনার যে সমস্যাটা এসেছে সুগার থেকে, সেকেন্ডারি কমপ্লেন, যেটা আয়ুর্বেদে বলা হয় প্রমেহ পীড়কা, তার ট্রিটমেন্টও করছি। অবশ্যই একটা কথা আপনি বললেন ডক্টর ঘোষাল, যে প্রথম অবস্থায় যদি মানুষ আসেন তাহলে আয়ুর্বেদ চিকিৎসা একেবারে নির্মূল করতে পারে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপনাদের ক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে দেখি ভার্জিন পেশেন্ট পাওয়া খুব মুশকিল বিষয়। কারণ মানুষের বিভিন্ন মানে প্যাথি ঘুরে তারপরে তারা শেষ ভরসা এসব আয়ুর্বেদ আসে। এখন অনেকটা আমি বলবো এনবিপির হাত ধরে বহু মানুষ এখন চিন্তাভাবনা পরিবর্তন ঘটিয়েছেন, এবং তারা প্রথম অবস্থাতেই আসার চেষ্টা করেন। ডায়াবেটিস এবং এই যে যাদের ক্রনিক হয়ে গেছে এই ডিজিজ, এবং অনেকটা দিন ধরে তার ইনসুলিন চলছে ইত্যাদি, এই ধরনের পেশেন্ট যখন আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে সুইচ করতে চাইছে, এই পেশেন্টদের ক্ষেত্রেও কি সমান তালে আয়ুর্বেদ কথা বলবে বা কাজ করবে, এনবিপি কাজ করবে? একদমই ঠিক প্রশ্নটা করেছেন। তার কারণ হচ্ছে আপনি যেটা বললেন, যারা এখন ইনসুলিন নিচ্ছেন বা যারা দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন, আমাদের কাছে এরকমও পেশেন্ট আসছে
যারা সারা দিনে 40 থেকে 50 ইউনিট ইনসুলিন নেয় বা 60 ইউনিট, মানে 3 বেলা ধরে, সকালবেলা হয়তো 20, বিকেলবেলা 18, মানে দুপুরবেলা, রাত্রিবেলা আবার 20-22 ইনসুলিন নিচ্ছেন, তাদেরকে আমরা প্রথম দিনই কিন্তু ইনসুলিনটা স্টপ করে দিই। তার মানে আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে। যদি মডার্ন মেডিসিনের মধ্যে সেই পাওয়ারটা থাকতো, কি মেডিসিনের ট্রিটমেন্ট করেই সুগারটাকে কন্ট্রোল করা সম্ভব, তাহলে তারা হয়তো ইনসুলিনের দিকে যেতেন না। কিন্তু আমাদের কাছে পেশেন্ট যখন আসছেন, নিশ্চয়ই আমাদের ইনসুলিনের বিকল্প হিসেবে কিছু আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি রয়েছে বা কিছু মেডিসিন রয়েছে। সেই যোগ থেকেই আমরা প্রথম দিন থেকেই সমস্ত মেডিসিন যা খান সুগার রোগে, এবং তার সাথে যদি ইনসুলিনও নিয়ে থাকেন, সেই ইনসুলিনটাকে টোটালি স্টপ করে দিই। এবং এরকম বহু পেশেন্ট রয়েছেন আমাদের কলকাতার মধ্যে, কলকাতার বাইরে তো বিভিন্ন জেলায় আমাদের চেম্বার রয়েছে, যারা কিন্তু আজকে উইদাউট ইনসুলিন, মানে আগে ইনসুলিন নিতেন, এখন উইদাউট ইনসুলিন তারা কিন্তু আজকে সুগার রোগকে কন্ট্রোলে রাখতে পেরেছেন। এবং এরকম পেশেন্ট রয়েছেন যাদের কিন্তু এখন আর মেডিসিন খেতে লাগছে না। আমরা যেগুলো বলে দিচ্ছি, মানে বাড়িতে বসে সেই সমস্ত হার্বসগুলো ইউজ করে প্রাকৃতিক উপায় তারা কিন্তু সুগার রোগটাকে কন্ট্রোলে করতে পারছেন। আমরাই একমাত্র এই কথাটা বলি, একজন ভালো আয়ুর্বেদিক চিকিৎসক বা এনবিপি ইউনানি এই কথাটা বলে কি, হ্যাঁ, আমাদের প্রকৃতির মধ্যে যে সমস্ত হার্বসগুলো রয়েছে সেগুলো কিন্তু যে কোনো রোগকে ভালো করতে সাহায্য করে। এবং সেখান থেকেই বলছি, একটা সময় এসে সমস্ত সুগার পেশেন্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করি মেডিসিনটাকে একদম স্টপ করে দেওয়ার, এবং কিছু প্রাকৃতিক ঘরোয়া উপায় বলে দিই যেগুলো তারা বাড়িতে ব্যবহার করলে বা সেই শাকসবজিটা খেলে বা সেই উপাচারগুলো করলে তাদেরকে আর সারা জীবন আয়ুর্বেদিক মেডিসিন খেতে হয় না। আপনাদের বলে রাখি, এই মুহূর্তে আপনারা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে লাইভ রয়েছেন। আপনারা ফোন করুন। আমাদের সাথে রয়েছেন ডক্টর সমকৃতি ঘোষাল, এবং ডক্টর ঘোষালের সঙ্গে কথা বলতে আপনারা প্রশ্ন রাখতে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। আমি বলে রাখি যে এনবিপি প্রচুর চেম্বার রয়েছে, যেখানে সরাসরি আপনাদের কাছাকাছি এনবিপি টোটাল এক্সপার্ট ডক্টরস টিম পৌঁছে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি ডেটগুলো বলছি, আপনারা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। আগামীকাল 16th জুলাই মেচেদায় চেম্বার রয়েছেন, ডক্টর বি শর্মা থাকছেন সেখানে। 18th জুলাই আরামবাগে চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 19th জুলাই বর্ধমান চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 19th জুলাই শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 19th জুলাই দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 19th জুলাই বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 20th জুলাই অর্থাৎ 20 জুলাই শিলচর থাকছেন ডক্টর বি শর্মা। 20th জুলাই গুয়াহাটি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 20th জুলাই পুরুলিয়া থাকছেন ডক্টর এ হালদার। 20th জুলাই কাকদ্বীপ থাকছেন ডক্টর এস ভাদুরী। 21st জুলাই ঝাড়গ্রাম থাকছেন ডক্টর এ হালদার। 21st জুলাই ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 21st জুলাই বোলপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 22nd জুলাই দিল্লি চেম্বার করছেন ডক্টর এ হালদার। 24th জুলাই বনগাঁয় থাকছেন ডক্টর এস ভাদুরী। 25th জুলাই ক্যানিংয়ে চেম্বার করছেন ডক্টর আর দে। 25th জুলাই রায়গঞ্জ চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 26th জুলাই খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 26th জুলাই মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 26th জুলাই বহরমপুর থাকছেন ডক্টর এ হালদার। 27 জুলাই কৃষ্ণনগরে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 27 জুলাই নিউ কোচবিহারে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। এবং 27 জুলাই জামশেদপুরে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 27 জুলাই আলিপুরদুয়ার থাকছেন ডক্টর বি শর্মা। 29 জুলাই হেরিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। এরপরে চলে আসবো পরের মাস, অগস্টের মাস। 2nd অগস্ট আসানসোল চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 2nd অগস্ট হলদিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 3rd অগস্ট গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 10th অগস্ট আগরতলায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। এবং আপনারা জানেন যে হেড অফিস রয়েছে এনবিপি তা মধ্যমগ্রামে, এবং কলকাতার দিকে চেম্বার রয়েছে শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর, আর হাওড়ায় চেম্বার রয়েছে শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর। এবং এখানকার অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকটি চেম্বারের ক্ষেত্রে এমনিপির যে অ্যাপয়েন্টমেন্ট ফোন নম্বর রয়েছে তা হচ্ছে
9830235527, আরেকটি নাম্বার হচ্ছে 9830235537। এই দুটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আমরা ডক্টর হোসেলের কাছে আমি আবার যাবো একটি প্রশ্ন নিয়ে, যে এই যে ডায়াবেটিস মেলাইটাস এর ক্ষেত্রে এই রোগটি যখন একদম প্রাথমিক স্তরে থাকে, আমরা বলি আমরা নর্মালি কি করে বুঝবো, নর্মাল মানুষ কি করে বুঝবে, কারণ আমরা সিমটমস বুঝি না, কারণ আমরা তো ডাক্তারের কাছে রাশ করব। তার আগে কি কিছু সিমটম এমন রয়েছে যে বোঝা যায় যে আমাদের কিছু সমস্যা হচ্ছে? অবশ্যই, কারণ যখন আমাদের ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে বা ডাক্তার একটা ফোন নিয়ে আমি আপনার উত্তরে বরং আসছি। আমাদের হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি লেকটাউন থেকে বলছিলাম। কোথা থেকে? লেকটাউন থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার না তলপেটের এখানে প্রচন্ড ব্যথা করে আর উইন্ড হয় প্রচন্ড, যে উইন্ড হয় ব্যথাটা কমে যায়। বয়স আপনার? বয়স 74+। আচ্ছা, ডাক্তারবাবু আছেন? এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এটা মধ্যে মধ্যে আবার মধ্যে মধ্যে আর মনে করুন আমি লুঙ্গি পরি, তো লুঙ্গিটা বেশি মানে একটু করলে আর ঠিক মতন বাঁধলে তলপেটের এখানটা ব্যথা করে। যেই উইন্ডটা হয়ে যায় আটকে থাকে, ওই তারপরে যেই উইন্ডটা হয়ে যায় তখন ব্যথাটা কমে যায়। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি টিভিতে শুনতে থাকুন, আপনি বলছেন। তো এই যে সমস্যাটা ওনার ক্ষেত্রে বললেন, এই সমস্যাটা হচ্ছে এক ধরনের আমাদের অ্যানোবিয়াটিক প্রবলেম হতে পারে, মানে আমরা যেটাকে অ্যানোবিয়াসিস বলছি। একটা বয়সের সমস্যা রয়েছে, কারণ আয়ুর্বেদ যেটা বলছে, আয়ুর্বেদ বলছে আমাদের একটা অগ্নি বল রয়েছে, যেটাকে আমরা পাচকাগ্নি বা জঠরাগ্নি বলি। আমরা খাবারটাকে যখন সেদ্ধ করছি, সেটা উনুনে হোক বা আমাদের গ্যাসে হোক বা ওভেনের মধ্যে হোক, তখন সেটাকে যেভাবে সেদ্ধ করা হচ্ছে মানে খাবার জন্যে, তো সেরকমই খাবারটা যখন আমরা খাচ্ছি, আমাদের খাদ্যথলিতে খাবারটা যাচ্ছে, তখন সেখানে আয়ুর্বেদ মতে কিছু অগ্নি বল থাকে, যেটাকে আমাদের জঠরাগ্নি বা পাচকাগ্নি বলছে। অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স সেটাকে আমরা কিছু গ্যাস্ট্রিক জুস বলছি। এই অগ্নি বলে যখন কোনো সমস্যা হয়, মানে অগ্নি বলগুলো হয়তো কমে গেল বা ক্ষতিগ্রস্ত হলো, তখন কিন্তু আমাদের এই ধরনের উইন্ড তৈরি হতে পারে, তলপেটে একটা ব্যথা হতে পারে, কারণ প্রপার সেই খাদ্যটা হজম হবে না। আর আপনার এজটাও বললেন 74। আমি আপনাকে একটাই অ্যাডভাইস করবো, হয়তো আপনি হালকাই খাবার খান, তার মধ্যেও আমি বলবো যতটা সম্ভব চেষ্টা করবেন হালকা খাবার খাওয়ার, সময় মতো খাবারটা খেয়েও নেওয়ার, মানে সকালের খাবার সকালে, দুপুরের খাবার দুপুরে, মানে টাইম মতো খাবারটা মেনটেন করার চেষ্টা করবেন। তারপরও যদি দেখছেন কি আপনার এই সমস্যাটা থেকে যাচ্ছে, আর গরম খাবার এখন একটু অ্যাভয়েড করবেন। গরম ডাল, গরম ভাত, গরম সবজি একটু জুড়িয়ে খাবেন। চাও যদি খাওয়ার অভ্যেস থাকে, চাটাকেও একটু জুড়িয়ে নিয়ে তারপরে খাবেন, একদম গরম গরম চা চুমুক দিয়ে খাবেন না। তারপরেও যদি দেখেন এগুলো করার পরে কি আপনার এই সমস্যাটা রয়ে যাচ্ছে, তাহলে একবার আপনি লেকটাউন থেকে ফোন করেছিলেন, মধ্যমগ্রামে আমাদের কর্পোরেট অফিস রয়েছে, যেটা এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে, সেখানে এসে একবার যোগাযোগ করবেন। অবশ্যই কিছু মেডিসিন রয়েছে, দু একটা মেডিসিন যেটা খেলে আপনার এই সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সুতরাং আপনি যোগাযোগ করতে পারেন দাদা, আপনি লেকটাউন থেকে বলছেন, আপনি মধ্যমগ্রামে যোগাযোগ করুন। যে এরকম যে অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। যেটা ডক্টর হোসেন আপনি বলছিলেন যে একটা সিমটম, কিছু ইন্ডিকেশন তো আমরা বুঝতে পারবো যে এটা আমি নর্মাল জীবনযাপনের পথে যাচ্ছি না, ডায়াবেটিস যখন ধরা পড়ছে, ডায়াবেটিস মেলাইটাস, সেটা কি? একদমই, এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। আমি প্রথমের দিকে কয়েকটা লক্ষণ বলেছিলাম, সেগুলো ছাড়াও আরও দু একটা লক্ষণ রয়েছে যেগুলো কিন্তু এই ডায়াবেটিস মেলাইটাস যাদের হচ্ছে, যারা জানেন না কি তাদের এখনো সুগার রোগে তিনি আক্রান্ত। প্রথম কথা বলবো, খিদেটা আমাদের বেড়ে যাবে। খিদের ভাবটা, মানে খাচ্ছেন কিন্তু দেখছেন সবসময় খিদে পাচ্ছে, কিছুক্ষণ ছাড়াই মনে হবে খেতে। এই খিদের ভাবটা অনেকটা বেড়ে যাবে, যেটা স্বাভাবিক খাবারের ইচ্ছেটা দেখবেন তার থেকে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে।
2 নম্বর কি, আপনার যে নর্মাল বডি ওয়েট, ধরুন আপনার 60-62 দীর্ঘদিন ধরে এই 60-62 ছিল বা 70 বা 75 এরকম ছিল, হট করে দেখবেন 2 কেজি বা 5 কেজি ওয়েট লস হয়ে গেছে। এই ওয়েট লসটা অনেক রোগের ক্ষেত্রেই হতে পারে, কিন্তু যাদের ক্ষেত্রে দেখবেন এই ওয়েট লস এবং এই খিদে ভাব বেড়ে যাওয়া, তার সাথে ঘন ঘন টয়লেট যেতে হতে পারে, এইগুলো যখন দেখবেন একসাথে আসছে, তারা ভাববেন কি অবশ্যই আপনাদের সুগার রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তখনই একটা বাইরে থেকে সুগারের রিপোর্ট করিয়ে নেওয়া দরকার, কারণ যে হারে সুগার বাড়ছে, আমরা যদি নিজেরা সচেতন না হই, এটা ভবিষ্যতে গিয়ে আরও মারাত্মক রূপ ধারণ করবে। এবং তার থেকেও বড় কথা, সুগারের যে কমপ্লেনগুলো রয়েছে, এগুলোও কিন্তু সাইড বাই তার পাশাপাশি বাড়বে, তখন কিন্তু আর আমাদের হাতের বাইরে চলে যাবে। আর যারাই যে রোগে ভুগুন না কেন, সুগার হোক বা ব্যথার রোগ হোক বা স্কিনের রোগ হোক বা নার্ভের রোগ হোক, প্রথমেই যখন রোগটা ডায়াগনোসিস হচ্ছে, তখনই অবশ্যই একজন ভালো আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে যোগাযোগ করুন। অবশ্যই দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং ভালো থাকবেন। একটু আগে আমি একটা কথা বলেছিলাম ডক্টর ঘোষাল, যে যাদের এই ডায়াবেটিস মেলাইটাস রোগটি ক্রনিক হয়ে গিয়েছে, আমরা তো জটিল রোগের কথা শুরুতেই বলছিলাম, সেক্ষেত্রে তাদের তো ডেফিনেটলি একটা ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে তারা যাচ্ছেন। এই ধরনের পেশেন্ট যখন একেবারেই 180 ডিগ্রি ঘুরে তারা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের হাত ধরতে চাইছে, এনবিপির হাত ধরতে চাইছে, তখন তাদের কি এক ধাক্কাতে আগের প্যাথির মেডিসিন অফ করে দেন আপনারা, নাকি প্যারালালি চলে ধীরে ধীরে অফ করেন এবং তারপরে আপনারা সুইচ করান টোটালি আয়ুর্বেদে? একদমই ঠিক প্রশ্ন, এবং আমি যেটা বললাম আলোচনার মাঝখানেও একবার কথাটা নক করেছিলাম, তবু আরেকবার বলে রাখা ভালো কি, আমরা প্রথমেই, আপনি ইনসুলিন নিচ্ছেন বা যে কোনো অ্যালোপ্যাথি যে মেডিসিনটা খাচ্ছেন আপনারা সুগারটাকে কন্ট্রোল করার জন্যে, আমরা ইমিডিয়েট সেই দিনেতেই কিন্তু সেই ওষুধগুলো বা ইনসুলিনটা একদম স্টপ করে দিই, এবং সেটা স্টপ করে দিয়ে আমরা অনলি আয়ুর্বেদিক মেডিসিন খেতে দিই। হয়তো বহু পেশেন্ট আমাদের কাছে, বহু রেফার পেশেন্ট আসেন, সুগার হোক বা ব্যথার হোক, যারা উপকার পেয়েছেন অন্যজনকে বলেছেন, প্রথম যখন তিনি এসেছিলেন, যে ফার্স্ট পেশেন্ট আমার কাছে এসেছিলেন, তারা কিন্তু প্রথমে এসে একটু ঘাবড়ে গেছিলেন, কারণ প্রত্যেকের একটা ঘাবড়ানোর ব্যাপার থাকে কি, আমরা মডার্ন মেডিসিনটা একবারে বন্ধ করে দেবো ফার্স্ট টাইম, যদি আমার সুগার বেড়ে যায়, আরে বাবা আমি তো ইনসুলিন নিচ্ছি, আমার তো মেডিসিনেও কাজ হয়নি কখনো, আমি ইনসুলিনটা প্রথম দিনই বন্ধ করে দিচ্ছি ডাক্তারবাবু, যদি কাজ না হয়। আমাদের ওষুধ দেওয়ার পর 15 দিন পরে আমরা রিপোর্ট করতে বলি। যারা আমাদের কাছে ইনসুলিন বা মেডিসিন খাচ্ছেন, সুগার কন্ট্রোলে থাকছে না, এসেছেন, প্রত্যেকে, আমি বলবো প্রত্যেকে তারা স্যাটিসফাইড ছিলেন, বা এখনও যারা আসছেন তারা প্রত্যেকে স্যাটিসফাইড কি হ্যাঁ ডাক্তার যেটা বলেছেন সেটাই হয়েছে। এবং আপনাদের ক্ষেত্রেও বলবো, যারা এই ধরনের সুগার রোগে ভুগছেন, সারা জীবন ওষুধ খাওয়ার কোনো দরকার নেই, একটা লিমিটেড টাইম পিরিয়ড। আমি বলে দিই, ধরুন আপনি 25 বছর 30 বছর সুগার রোগ পেশেন্ট, আপনার বিভিন্ন ধরনের কমপ্লেন এসে গেছে, আপনাকে আমি 2-4 মাসের মধ্যে ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারবো না, আপনার ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, 6 মাস বা 8 মাস বা 1 বছর। কিন্তু যাদের ক্ষেত্রে সুগার রোগটা প্রথমেই ধরা পড়েছে, মানে হয়তো 1 বছর 2 বছর বা 6 মাস বা 2.5 বছর হয়েছে, কমপ্লেন অত আসেনি, সুগারটাও মোটামুটি কন্ট্রোলের মধ্যে এসছে, তাদের ক্ষেত্রে বলবো খুব তাড়াতাড়ি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করব, এবং ভবিষ্যতে গিয়ে সেই সমস্ত সুগারের ওষুধ, সেটা অন্য প্যাথির হোক বা আমাদের প্যাথির হোক, একটা নির্দিষ্ট টাইমের পর আমরা বন্ধ করে দেবো টোটাল, এবং আমরা কিছু তার জায়গায় কিছু আমরা হার্বাল রেমেডিস বলে দেবো, যেটা করলে আপনারা সুস্থ থাকবেন। একটা ফোন নিয়ে নেবো আমরা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, সমিতা মুখার্জি। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডক্টর বাবুকেও নমস্কার। আচ্ছা, বলছি যে আমার একটা ইউরিনালের প্রবলেম হচ্ছে বছর 3 ধরে। খুব যখন নিম্নচাপের ধরুন বর্ষাটা চলে বা খুব প্রচন্ড শীতের সময়ে, মানে আমার মানে এজ হলো 50, তো তখন ইউরিনালের যে কন্ট্রোল ক্ষমতা চাপলে পড়ে, সেটা খুব মানে অসুবিধায় পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা, মানে কন্ট্রোল করতে পারি না, এমন অসুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা। আর কি আমার গেলে যে তখন প্রচন্ড মানে খুব হচ্ছে তা নয়, হয়তো বেশি হলো না, কিন্তু কন্ট্রোল ক্ষমতাটা থাকে না। আচ্ছা, ইউটিআই কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ,
মানে ইউরিনে কোনো ইনফেকশন হয়েছিল কখনো? না, হয়নি কখনো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি কি কিছু শুনতে থাকুন, আমি বলছি কি করলে একেবারে আপনার আপনি ভালো হয় শুনতে বা থাকুন কি সবিতা করলে এই জি। সমস্যাটা আপনার ঠিক হবে। 26শে জুলাই কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন। বলুন। যে সমস্যাটা মেইনলি ওনার ক্ষেত্রে হচ্ছে, বহরমপুর থেকে ফোন করেছিলেন, এটা আমাদের যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখা যায়, আমাদের বোথ সাইডে দুটো কিডনি রয়েছে, ইউরেটার রয়েছে, ইউরিনারি ব্লাডার রয়েছে এবং ইউরেথ্রা রয়েছে মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে একটা অর্গান বেশি থাকে, যেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। আমাদের যখন ইউরিনারি ব্লাডার মানে পেচ্ছাপের থলিতে যে জায়গা দিয়ে আমাদের ইউরিনটা ইউরেথ্রার মধ্যে আসছে, ওটাকে ট্রাইগোন অফ দ্য ইউরিনারি ব্লাডার বলে, ট্রাইগোন বলে। ট্রাইগোন কেন বলে? জায়গাটা ত্রিভুজের মতো দেখতে, ত্রিকোণায়। ওখানে একটা ভাল্ভ থাকে, ভাল্ভ, যেটা কিনা ওই গেটের মতো কাজ করে। বন্ধ থাকে তখন ইউরিনটা জমা হয়, আবার ওই গেটটা খুলে গেলে ইউরিনটা বেরিয়ে যায়। এই যখন ভাল্ভের কোনো সমস্যা আসে, সেই ভাল্ভের যখন আগের মতো মানে সক্রিয়তা থাকে না বা ভাল্ভগুলো লুজ হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের পেচ্ছাপটা আপনারা কন্ট্রোল করতে পারবেন না। বা দেখবেন বাথরুমে যাওয়ার আগেই পেচ্ছাপ হয়ে যাচ্ছে। এছাড়াও আরো কারণ থাকে, যেমন আমি ওনাকে জিজ্ঞেস করলাম বিপিএল সমস্যা আছে কিনা, ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম থাকলে এই ধরনের সমস্যা হয়। আপনার কমপ্লেন্ট শুনলে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রুনা রায় বলছি, নাগরাজর থেকে। বয়স? 60। বলুন, কি প্রশ্ন? আমি বলছি যে আমার না সুগারের জন্য চোখের শিরা শুকিয়ে গেছে, তাই আমি ঝাপসা দেখছি। কি চোখের শিরাগুলো কি ভালো হওয়া যাবে? ঝাপসা দেখছি চোখের শিরা। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমি বলছি। শুনতে থাকুন। যেটা আমি বহরমপুর থেকে আগে ফোনটা আমি আরেকবার বলে নিয়ে, আপনি অবশ্যই বহরমপুর চেম্বারে, ম্যাডাম বলে দিলেন 26 তারিখে চেম্বার রয়েছে, একবার এসে যোগাযোগ করুন। এই যে সমস্যায় ভুগছে এটা একদম কিউরেবল এবং আয়ুর্বেদের মেডিসিন রয়েছে, আপনি অবশ্যই ভালো হবেন। এবার যে চোখের শিরার যে সমস্যাটা নাগেরবাজার থেকে আপনি বললেন, আমাদের 12 ক্রেনিয়াল নার্ভ থাকে, তার মধ্যে 3 নম্বর নার্ভ যেটা, সেটাকে অপটিক নার্ভ বলে, যেটা কিনা আমার এই চোখের জ্যোতিটা দিতে সাহায্য করে। ডাক্তারবাবু যেটা বলেছে নার্ভটা শুকিয়ে যাচ্ছে, ওটার নাম হচ্ছে অপটিক। এবার ওই নার্ভটা, এই যে সুগার থেকে আপনার চোখের সমস্যা এসছে, যেটা আমরা আলোচনায় ছিলাম এতক্ষণ, কি ডায়াবেটিক, আপনার রেটিনোপ্যাথির সমস্যা, দেখুন সুগার থেকে এই সমস্যাটা আপনার হলো। তো প্রথম থেকে যদি আপনি আয়ুর্বেদের হাত ধরতেন, আজকে এই অবস্থায় আসতে হতো না, কি ঝাপসা দেখতে হতো না, বা অনেকের ক্ষেত্রে চোখের দৃষ্টিও চলে যায়। অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে এবং এর মধ্যে পঞ্চকর্ম একটা পার্ট রয়েছে। নেত্রতর্পণ আমরা করাই, নেত্রধারা দিয়ে আমাদের পঞ্চকর্মের ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট এটা চোখের ক্ষেত্রে। তাছাড়াও চোখের কিছু মেডিসিন রয়েছে যেটা কিনা খুব উপকারী। এই ধরনের নার্ভ যেগুলো অ্যাট্রফি হয়ে যাচ্ছে বা নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের হাতিবাগানে চেম্বার রয়েছে এবং নতুন গ্রামে চেম্বার রয়েছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে একবার যোগাযোগ করবেন, কিন্তু দেরি করবেন না। সময় যত যেতে থাকবে নার্ভটা তত অকেজে হতে থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি যোগাযোগ করে আসুন। দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে নিচে দুটো, যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন, অবশ্যই দেখবেন ইমপ্রুভমেন্ট পাবেন। অবশ্যই 9830235527 9830235537 হচ্ছে হেল্পলাইন। এখানে ফোন করুন, রিপোর্টস এবং প্রেসক্রিপশনস নিয়ে যোগাযোগ করুন। আগামীকাল কিন্তু মেচেদায় থাকছেন ডক্টর বি শর্মা স্বয়ং নিজে, আর পরপর সমস্ত চেম্বার্সে কিন্তু এফিশিয়েন্ট ডক্টরস রয়েছেন। আজকাল হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর ঘোষালকে আবারও আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।